নমস্কার, আমি জ্যোতির্ময়। গল্প সফরের আরও একটি নতুন পর্বে আপনাদেরকে স্বাগত জানাই। আজকের গল্প আশাপূর্ণা দেবীর লেখা শিল্পী। আজকের গল্পটি যারা রিয়েল লাইফে আর্টিস্ট, যে কোনো রকম শিল্পী হন, আঁকার শিল্পী, গানের শিল্পী, যেরকমই হন না কেন, তাদের জীবনের সঙ্গে কিছুটা হলেও সমার্থক কিছু জায়গাতে। সেই জন্যই আমি আপনাদের জন্য এই গল্পটা নিয়ে এসেছি। আশা করি গল্পটা আপনাদের ভালো লাগবে। চলুন গল্প সফর শুরু করা যাক। অপরাধের মধ্যে নেহাত কিশোর বয়সে সুবল পাড়ার তরুণ সংঘের সর্বজনীন দুর্গোৎসবের প্রতিমাটি গড়ে দিয়েছিল। ছোট্ট ঠাকুর, কিন্তু চমৎকার নিখুঁত। গ্রামে ধন্যি ধন্যি পড়ে গিয়েছিল। জীবনে সেই প্রথম ঠাকুর গড়া সুবলের। কুমোর বাড়ির ছেলে, 14 পুরুষের ঐতিহ্য, জাত শিল্পীর হাত। শিশুকাল থেকে হাঁ করে বসে বাপ জ্যাঠার প্রতিমা গড়া দেখেছে। সারা বছরই তো কিছু না কিছু ঠাকুরের বায়না পেত সুবলের বাপ জ্যাঠা। একটু বড় হতে না হতেই সুবল তাদের কাছে বসে খিদমতগারি করেছে। ছোট ছোট পুতুল গড়েছে, আর ঠাকুরের মুকুটের কলকা, কান পাশার নকশা ফুল, গলার 7 লহর হারের নহর বানিয়ে দিয়েছে। কাজেই প্রথম ঠাকুর গড়েই ধন্যি ধন্যি। আরো ধন্যি ধন্যি কেউ না বলতেই স্বেচ্ছায় এগিয়ে এসেছে, আমি ঠাকুর গড়ব। তার তরুণ সংঘেরও সেই প্রথম সর্বজনীন, কারণ সংঘের সদস্যরাও নিতান্তই তরুণ। ওরা বলল, আমাদের বাজেটে প্রতিমার মূল্য হিসেবে তো একটা খরচ ধরা ছিল রে সুবল, তো তোকে কিছু দি, কত নিবি বল? সুবল মরমে মরে গিয়ে বলে উঠল, কি যে বলো, আমার গড়া পিতিমে তোমরা পুজো করতে নিচ্ছ, এতেই কেতার্থ হয়ে যাচ্ছি। ওরা বলল, তা বেশ, তোর পুণ্যি হবে, পেশাদ খেতে আসিস নিশ্চয়। পরের বছর তরুণ সংঘর পায়ের তলায় একটু শক্ত মাটি হয়েছে। ঘটা ফটা হবে, প্রতিমা একটু বড় করা আবশ্যক। তো সুবল, পারবি? সুবলের প্রাণে উৎসাহের জোয়ার। পারবে না মানে? আর একটা বছর বয়স তো শুধু বাড়েনি তার। বাপ জ্যাঠার কাজের অনেকটাই তো করে দিচ্ছে এখন। এবারে আর তরুণ সংঘ বাজেট সম্পর্কে কোনো উল্লেখ করল না। সুবলকে কৃতার্থ করতে আর পুণ্য সঞ্চয় করাতেই বোধহয় খুব স্বাভাবিকভাবেই ঠাকুরখানি কত বড় হলে ভালো হয় সেটুকুই বুঝিয়ে দিল। সেই শুরু। ক্রমশই তরুণ সংঘের বোলবোলাও ব্যাপার হতে থাকে, কারণ নিতান্ত তরুণরা তো আর নিতান্ত তরুণ থাকে না। যুবক হয়ে ওঠে, রুজি রোজগারের পথ ধরে এবং অধিক চাঁদা সংগ্রহের বহুবিধ কৌশলও ধরে। যে যার কর্মক্ষেত্রে চাঁদার খাতাটি বাড়িয়ে ধরে এবং অতঃপর সুভেনির প্রকাশের পথ ধরে। বিজ্ঞাপন জোগাড় করার ক্যাপাসিটিও দেখায় বেশ ভালো মতোই। পাড়ার মধ্যে কেন, পাড়া ছাড়িয়ে তরুণ সংঘের ঘটাপটার খ্যাতি, প্রতিমার খ্যাতি। প্রতিমার পায়ের কাছে লেখা থাকে, শিল্পী সুবল পাল। এর বেশি কিছু নয়। বছরের পর বছর সুবল কৃতার্থ হয়ে চলে আর পুণ্য সঞ্চয় করে চলে। আর যেহেতু বছরে বছরে বৃদ্ধির নিয়ম, তাই সুবলের বয়সও যেমন বাড়তে থাকে তেমনি মা দুর্গার মাপও বাড়তে থাকে। আড়ে দৈর্ঘ্যে দুদিকেই বাড়ে। কারণ পাড়ায় নতুন নতুন গজিয়ে ওঠা সবুজের অভিযান, নবীন সমিতি, আমরা কজন ইত্যাদির সঙ্গে জোর কম্পিটিশন চালাতে হয়। বছরের পর বছর কাটে। মা দুর্গা যথা নিয়মে আসেন, যান। তরুণ সংঘের তরুণরাও যদিও ক্রমশ প্রৌঢ়ত্বে পা ফেলতে যাচ্ছেন, কিন্তু উৎসাহে ভাঁটা পড়েনি তাদের। প্রতিবারই ওরা পুজোর আগে
সুবলকে সতর্ক করে দেন, দেখিস সুবল, তরুণ সংঘ যেন পিছিয়ে না যায়। অবশ্য তার সঙ্গে সুবলের হাতের ভূয়সী প্রশংসাও করতে থাকেন। এ তল্লাটে কারুর প্রতিমার এমন মুখশ্রী আর কেউ দেখাক দেখি। তবে বাজেটের মধ্যে প্রতিমার খাতে কোনো অঙ্ক বসাবার কথা কারও মনে থাকে না, খেয়ালই আসে না। এদিকে সুবলের সংসারে বাপ জ্যাঠা দুজনেই গত। ছোট ভাইটা কাদামাটির ধারে কাছে আসতে রাজি নয়। যাত্রাপাটির দলে তার নাম ডাক, অতএব সুবল একা। এদিকে বায়নার মাত্রা বেড়েই চলেছে, সামলে উঠতে পারছে না সুবল, হিমশিম খেয়ে যাচ্ছে। এত বাড়বাড়ন্তর কারণ 1 নম্বর হচ্ছে হাতের কাজ। কাজটি ভালো হলে যা হয়, কলকাতা থেকে অর্ডার দিয়ে যায় সুবল পালকে। 2 নম্বর কারণ, আজকাল লোকের বিস্তর পয়সা বেড়েছে। যেখানে 3খানা পুজো হতো সেখানে 13খানা পুজো হচ্ছে। আজকাল তো আবার বিশ্বকর্মার মূর্তি গড়ার কাজও শয়ে শয়ে। তার ব্যাপার মিটতে না মিটতেই তো মায়ের আগমনী। থই পায় না সুবল, দিন রাত্রির খেটে চলে। খেটে খেটে এই সময়টা সুবল যেন পাকাটি মেরে যায়। সুবলের বউ রেগে মেগে বলে, নাওয়া খাওয়া বিসর্জন দিয়ে ঠাকুর গড়া, শরীর কদিন টিকবে? এত বায়না নিও নি বাপু। কিন্তু এত বায়না কি সুবল স্বেচ্ছায় নেয়? লোকে চাপিয়ে দিয়ে যায় যে, উপরোধের ঠেলাতেই ঢেঁকি গেলা। ওদিকে তরুণ সংঘের প্রৌঢ়রা সুবলের দরজায় ভিড় ভাট্টা দেখে নিজেদের মধ্যে বলা বলি করেন, এই আমাদের ঠাকুর গড়ার পরেই সুবলের এত রমরমা, ওর বাপ জ্যাঠারা তো ছিল। এটা অবশ্য সুবল শুনতে পায় না। তবে সুবল যেটা শুনতে পায় সেটা হচ্ছে, সবুজের অভিযানরা নাকি এবার কলকাতার কুমোরটুলি থেকে নাম করা কুমোরের গড়া প্রতিমা আনাচ্ছে। তা আনাক, খেটে খেটে অক্লান্ত সুবলের আর প্রতিযোগিতায় উৎসাহ নেই, মনও নেই। কিন্তু প্রৌঢ় তরুণদের উৎসাহে ঘাটতি নেই। পঙ্কজ রায়, সত্যেন ঘোষ, মোহিত ঘোষাল চলে আসেন সুবলের মাটি লেপা ঘরে। সুবল, শুনেছিস? শুনেছি, সবুজের অভিযান 8-এর ঠাকুর গড়ছে। নবনবীনরাও নতুন কিছু করছে। কি করছে সেটা ফাঁস করছে না, কারণ লোককে চমক দেওয়ার জন্যই তো এত আয়োজন। সুবলের মুখ ভর্তি খোঁচা খোঁচা কাঁচা পাকা দাড়ি। সুবলের চুলগুলো সময়ের অভাবে ছাঁটতে না পারার জন্যে খোড়ো বাড়ির চাল। সুবলের চেহারার পাকশিটে ভাবটা আরও পাকিয়ে যেতে বসেছে। সুবল সেই কাঁচা পাকা খোঁচা খোঁচা দাড়ি ভর্তি মুখটা তুলে বলল, সুবলের ক্ষমতা ফুরোচ্ছে সত্যদা, তার হাত থেকে আর নতুন কিছু বেরোবে না, এবার থেকে ছুটি। ওরা হাঁ হাঁ করে উঠল। কি যে বলিস সুবল, এখনো তোকে দীর্ঘদিন কাজ করতে হবে। কে তোকে ছুটি দিচ্ছে এক্ষুনি? কালই কাজে হাত দে বাবা, সময় তো নেই আর। কলকাতা দেখাবে? হ্যাঁ, তুই তার থেকে কিছু কম নাকি? চলে গেলেন তারা। এখন আর প্রসাদ পাবার কথাও তুলছে না। সুবল সম্পর্কে কেউ আর কিছু ভাবে না। যেমন আকাশ বাতাস জল মাটি আছে, তেমনি সুবলও আছে, আছে, থাকবে। অতএব সুবলকে নিয়ে কেউ মাথা ঘামায় না। কিন্তু এবার সুবল নিজেই ভাবতে থাকে এবং সেই ভাবনার বশেই ঠিক করে ফেলে, না, আর তরুণ সংঘের ঠাকুর করছি না। ভেবেছে কি এরা, সুবল বেটা চিরদিন যাবৎ বেগার খেটেই যাবে? তোমাদের এত আয় উন্নতি, এত ঘটা পটা যাত্রা থিয়েটার জলসা, আর সুবলের ভাগ্যে সেই শূন্যি। ছেলেবেলায় শখ করে একবার বলেছিলাম না হয় দাম নেব না, তাই বলে সেটাই চলতে থাকবে? তাও যদি সুবলকে একটু আপনজনের মান্যি মর্যাদা দেওয়া হতো। এত ঘটা,
7 জন্মে কখনো সুবলের বউ ছেলে মেয়েকে একবারও বলে না যে যাত্রা দেখতে এসো, থিয়েটার হবে দেখতে এসো, প্রসাদ নিতে এসো। তাই কি বলে ভালো করে? নেহাত মা দুর্গার ভোগের পেশাদ। তাই অষ্টমীর দিন বউ ছেলে নিয়ে অঞ্জলি দিতে গিয়ে পেশাদ খেয়ে আসে সুবল পাল। তা কে বা তাদের দিকে তাকিয়ে দেখছে? সুবলকে নিয়েই লোকের সামনে এগিয়ে দিয়ে এই যে ইনি শিল্পী বলে পিঠ চাপড়ে বাহবা দেওয়া। ব্যাস, ওই পর্যন্তই। সুবলের পাওনা শেষ। অভিমানের একটা দোষ, একবার উথলে উঠলে ঢেউয়ের পর ঢেউ বেড়েই চলে। অনেক দিনের অনেক সুখ দুঃখ ভেতর থেকে ঠেলা মেরে ওঠে। সুবল মুখ কঠিন করে একটা সংকল্প করে বসে। সবাই তরুণ সংঘের ঠাকুরকে ধন্যি ধন্যি করে। রোশো, সে গুড়ে বালি দিচ্ছি। এবারে এমন বাজে করে প্রতিমা করব যে লোকের ধন্যি ধন্যি করা বেরোবে। যদি বলে এ কি, এ আবার কি হয়েছে, সোজা বলে দেব মানুষের হাতের কাজ বই তো কল নয় যে ফি বারে একই রকম থাকবে। আর অপরে কেউ বললে স্পষ্ট বলে দেব ব্যাগারে আর কত ভালো হবে, চিরদিন ব্যাগার খেটে চলেছি। তরুণ সংঘের তরুণদের তো চুলে এখন চুনকাম চলছে। আজ থেকে ব্যাগার খাটা বন্ধ, এখন থেকে এইরকমই হবে। এই সংকল্পে দৃঢ় হয়ে সুবল তরুণ সংঘের ঠাকুরের কাদায় হাত দেয়। মনে মনে বলে, মা দুর্গা, অপরাধ নিও না মা। মানুষের দুর্ব্যবহারই মানুষকে মন্দ করে তোলে। দিনে দিনে গড়া হতে থাকে ঠাকুর। খুব অবহেলার মন নিয়ে কাজ করে চলে সুবল। আর সব সময় বলে, ঠাকুর দোষ নিও না, একবার ওই পঙ্কজবাবু সত্যেনবাবু কোম্পানি জব্দ হোক। ঠাকুর গড়া হয়ে যায়। সুবল ফিনিশিং টাচ দিতে দিতে স্তব্ধ হয়ে তাকিয়ে থাকে। এ কি করেছে সে? ঠাকুর নিতে এসে তরুণ সংঘের কর্তারাও স্তব্ধ হয়ে যান। তারপর আস্তে আস্তে বলেন, এ কি করেছিস সুবল? হ্যাঁ? একজন বলে ওঠেন, কৈলাসে হানা দিয়ে স্বয়ং মা দুর্গাকেই কি ধরে এনে বসিয়ে রেখেছিস? আরেকজন বলে ওঠেন, শুধু মাকে কেন, দেখে মনে হচ্ছে বাবা ভোলানাথের হোল ফ্যামিলিটাকে কৈলাস থেকে মর্তে নামিয়ে এনেছিস। আটের ঠাকুর মাথায় থাক, এই যে চিরকালের জগৎজননী মূর্তি, এর আর তুলনা হয় না। না সুবল, সার্থক হাতখানা পেয়েছিলি বটে তুই, জাত শিল্পীর হাত। ওরা চলে গেলেও সুবল স্তব্ধ হয়ে বসে থাকে। এবারেই না সুবল এই তরুণ সংঘের ঠাকুর গড়তে সংকল্প নিয়েছিল, খুব বাজে করে গড়বে যাতে সংঘের নাম ডাকার বজায় না থাকে, জব্দ হয়ে যায় ওরা। কিন্তু কে কাকে জব্দ করতে পারে? না, শিল্পী সুবল পালের সাধ্য নেই ইচ্ছে করে খারাপ করে কাজ করতে পারে। হয়তো কোনো শিল্পীরই সে সাধ্য থাকে না। আজকের গল্পটি এখানেই শেষ হলো। আশা করি গল্পটি আপনাদের ভালো লেগে থাকবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করতে ভুলবেন না, শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো আপনাদের। এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা আপনারা প্রেস করে রাখবেন। দেখা হবে পরের গল্পের সফরে। নমস্কার।